আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। সেই রাত, সেই রাতের কথা আজও মনে পড়লে মাঝে মাঝে ভয়ে কেঁপে ওঠে চন্দ্রিমা। হাড় হিম হয়ে আসে ওর। এখনো মাঝে মাঝে ঘুমের মধ্যেই ধরফর করে জেগে ওঠেও। প্রচণ্ড এক তেষ্টায় বুক ফেটে যায় ওর, শুকিয়ে যেতে থাকে গলা। আজকেও আবার সেই দুঃস্বপ্ন ফিরে এসেছে ওর দু চোখে। পুরো বিছানাটা ভিজে গেছে ঘামে। গায়ের পাতলা জামাটা টেনে খুলে ফেলে জানলাগুলো সব খুলে দেয় ও। হু হু করে হাওয়া ঢুকে আসে বাইরে থেকে। আহ, কি শান্তি! আকাশটা কি ঘন নীল এই ৩৬ তলার ওপরের ফ্ল্যাট থেকে। মনে হয় মেঘগুলোকে চাইলেই ছুঁয়ে দেওয়া যায়। খেলা যায় লুকোচুরি ওদের সাথে, বা কিতকিত। কতদিন এইসব খেলা হয়নি। আর সেসব দিনগুলো কি ফিরে আসবে কখনো? মনে পড়ে যায় মায়ের কথা, পাড়ার বন্ধুদের কথা, বাবার কথা, দিদির কথা। কতদিন দুপুরে পান্তা আর মাছ ভাজা খেয়ে মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়তাম। বিকেলে দিদিকে ঘুম থেকে উঠিয়ে ইচ্ছে করে পিঠে গিয়ে ঘুম ঘুম করে মেরে পালিয়ে যেতাম। দিদি ছুটতো আমার পেছনে। আরও একটু পরে বন্ধুদের সাথে মাঠে গিয়ে ডাংগুলি। কিভাবে যে সব হারিয়ে গেল! সেই মাও নেই, নেই সেই দিদি। আর বন্ধু বান্ধবরা তো কবেই মরে ভূত হয়ে গেছে, বা আবার হয়তো জন্ম নিয়েছে, কে জানে। আচ্ছা, কত বছর হয়ে গেল সেই ঘটনার পর? প্রায় ১৫০ বছর। চন্দ্রিমা এতদিন ধরে এই পৃথিবীর বুকে রয়েছে। আচ্ছা, ওর কি মরণ নেই? কোনোদিন কি ও মরতে পারবে না? রোজ রাতের এই কষ্ট, এই তৃষ্ণা, এই জ্বালা আর কতদিন? চন্দ্রিমা মনে মনে ভাবতে থাকলো, কেন যে সেই দিন সেই সময় চাকরির খোঁজে চন্দ্রিমা গিয়েছিল আফ্রিকার সেই প্রত্যন্ত প্রান্তে। কিচেন থেকে একটা কাপ বার করে আনে চন্দ্রিমা। কাপের ভেতরে টলটল করছে আইস কফি। ফ্রিজ থেকে বার করে আনে একটা গাঢ় লাল রঙের বোতল। সেটা থেকে ৩ চামচ লাল ঘন গাঢ় রক্ত মিশিয়ে নেয় কফির মধ্যে। বোতলটা প্রায় শেষের দিকে। অনেক কষ্টে দিনের বেলাতে রক্তের তেষ্টা কম করতে পেরেছে চন্দ্রিমা। আগে দিনেও ৪ বোতল করে রক্ত পান করত। এখন সেটা আধ বোতলে নামিয়ে এনেছে অনেক কষ্ট করে। আসল কথাটাই হলো মনের জোর। মনের জোর থাকলে যে কোনো আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। বাইরের বারান্দায় বেরিয়ে আসে চন্দ্রিমা। ঘন নীল আকাশে ভেসে বেড়াচ্ছে টুকরো টুকরো সাদা মেঘ। সূর্য চলে গেছে অন্যদিকে। দিনের বেলায় প্রচণ্ড সূর্যের আলো সরাসরি নিতে পারে না চন্দ্রিমা। তাহলেই পুড়ে যেতে পারে ওর সারাটা শরীর। আর শেষে হয়তো নিজেই পুড়ে শেষ হয়ে যেতে পারে। মরার খুব ইচ্ছে চন্দ্রিমার, কিন্তু এইভাবে এত কষ্ট করে ধীরে ধীরে পুড়ে শেষ হওয়ার কথা ভাবলেই ওর গায়ে কাঁটা দেয়। তবে বেঁচে থাকার লোভটাও আবার প্রবল ওর মধ্যে। প্রতিদিন রাতে নতুন নতুন শিকারের খোঁজ, তাদের তাজা রক্তের গন্ধ মাতোয়ারা করে তোলে ওকে। আর শরীরের নেশা, প্রতিদিন নিত্য নতুন শরীরের আহ্বান।
সেটাকেই বা অস্বীকার করে কি করে ও? সে ছেলে হোক বা মেয়ে, ওর মতো এত সুন্দর করে প্রেম করতে কেউ পারে না এই শহরে। শহরের সব নামি দামি ক্লাব, হাই সোসাইটি পার্টি, সব জায়গায় ওর অবাধ আনাগোনা। সেখান থেকে প্রতি রাতে কেউ না কেউ, কখনো বা একসাথে দুজন বা তিনজনকে ওর সাথে নিয়ে আসে ওর এই সুবিশাল ফ্ল্যাটে। সারা রাত তোলপাড় করতে করতে প্রেমের আগুনে জ্বলতে জ্বলতে কখন যে শেষ হয়ে যায় তারা কেউ টেরও পায় না। তবে সকাল হলেই চলে যেতে হয় অন্যদের। কাউকেও নিজের করে আটকে রাখে না। নেই কোনো পিছু টান, নেই কারোর জন্য কোনো অপেক্ষা। এখনো চন্দ্রিমাকে দেখে বোঝাই যায় না ওর বয়স কত। মনে হয় যেন সদ্য ফোটা একটা ফুল। গাঢ় লাল ঠোঁট, রহস্যে ঘেরা ঘন নীল স্বচ্ছ চোখ, ছোট কপাল, কাঁধ পর্যন্ত লম্বা মাথার চুল। অনাঘ্রাতা যুবতীর মতোই সুউচ্চ দুটো নিটল স্তন, সরু কোমর, উঁচু গ্রীবা, মাখনের মতো গায়ের রং, মসৃণ ত্বক, নেই কোনো অতিরিক্ত মেদ সারা শরীর জুড়ে। সেই আকর্ষণী সামান্য চোখের ইশারাতে রহস্য ভেজা রাতের গহীন ভাঁজে অনেকেই কাতর হয়ে পড়ে ওর ওপরে। চন্দ্রিমা মেটায় ও তৃষ্ণা। বারান্দায় পায়ের ওপরে পা তুলে বসে চন্দ্রিমা। কাপে চুমুক দিতে দিতে তাকায় সামনের দিকে তাকিয়ে মন ভেসে চলে যায় স্মৃতির পাতায়, পেছনের দিকে। চন্দ্রিমার মা বাবা বারবার ওকে যেতে বারণ করছিল ওই দেশে। তবে সারাক্ষণ গৃহযুদ্ধ এবং প্রচন্ড দারিদ্র্যের সাথে লড়তে থাকা একটি মেয়ের মাথায় কি বা আসতে পারে? আফ্রিকার ওই জায়গায় ছিল অনেক কিছুর ভয়, কিন্তু চন্দ্রিমার ছিল অনেক টাকার হাতছানি। চন্দ্রিমার বাবা তখন ভীষণ অসুস্থ। দিদি মারা গেছে কয়েক বছর আগে মরণ রোগ ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে বাবা নিঃস্ব হয়ে পড়ে। চন্দ্রিমাদের বড় বাড়িটা ওর বাবাকে বিক্রি করে দিতে হয়। যে মা কোনোদিন অভাব কি চোখে দেখেনি, তাকেই শেষ বয়সে এসে লড়াই করতে হয় নতুন করে বাঁচবার জন্য। চন্দ্রিমাই ছিল ওদের একমাত্র ভরসা। পড়াশোনা মোটামুটি করেছিল ও তখন, কিন্তু সেই পড়াশোনা ভালো কোনো চাকরি জুটিয়ে দিতে পারেনি ওকে। দেশের চাকরিই ছিল না তখন। সারাক্ষণ দেশে একটা যুদ্ধ পরিবেশ। সারা দেশের মানুষ একটা না হওয়া যুদ্ধের অপেক্ষায়। আর দেশপ্রেম দেখাতে গিয়ে সাধারণ মানুষ নিজেদের ভালোভাবে বেঁচে থাকার জন্য যা যা দরকার সেই সব নিয়ে প্রশ্ন করতে ভুলেই গিয়েছিল। কিন্তু চন্দ্রিমার কঠিন প্রণ ছিল নিজের কাছে, আর যাইও করুক শরীর বিক্রি করবে না। কখনোই সেই আদিম উপায়ে উপার্জন ও করবে না। তাতে যদি মারা যেতে হয় তাও ভালো। সেই সময় ওর পাশে পাশে ওকে সবসময় আগলে রাখত রক্তিমকে চন্দ্রিমা ভীষণ ভালোবাসত। রক্তিম ছিল ওর আঁধার জীবনে এক আলোর দিশা। ওকে নিয়ে নিত্যদিন স্বপ্ন দেখত চন্দ্রিমা। তবে রক্তিম নিজেও তখন কোনো ভালো চাকরি জোটাতে পারেনি। একটা ছোটখাটো ব্যবসা শুরু করেছিল, কিন্তু চন্দ্রিমার বাবা মায়ের চিকিৎসার জন্য দরকার ছিল অনেক অনেক টাকার। তাই রক্তিমকে নিয়ে ঘর বাঁধার স্বপ্নটা স্বপ্নই হয়ে থেকে গিয়েছিল চন্দ্রিমার। একদিন রাস্তায় চন্দ্রিমার সাথে হঠাৎ করেই দেখা হয় ওর এক কলেজ প্রফেসরের।
ওনার সাথে বিভিন্ন কথা বলার মাঝে প্রফেসর চন্দ্রিমাকে হঠাৎ করে কাজের একটা সন্ধান দেন। তিনি বলতে থাকেন, শোন চন্দ্রিমা, তোর সব কথা শুনে মনে হচ্ছে তুই বেশ অসুবিধার মধ্যেই আছিস। আমার কাছে একটা চাকরির সন্ধান আছে, তুই যদি করতে পারিস অনেক টাকা পাবি। কিন্তু আমার এক গুজরাটি বন্ধুর ওখানে একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম রয়েছে, তবে তোকে যেতে হবে আফ্রিকার মধ্য প্রান্তে। আর ওই সব জায়গায় এমনিতেই প্রচণ্ড অশান্ত, ওখানে কেউ যেতে চায় না। তবে ওরা বলেছে যে যাবে ওখানে তাকে ওরা 24 ঘন্টা প্রোটেকশন দেবে। আর ওখানে তোর নিজের ছোট্ট একটা বাড়ি থাকবে, গাড়িতে করে অফিসে যাওয়া আসা, বছরে 2বার বাড়িতে আসতে পারবি 20 দিন করে। সেসব আসা যাওয়ার খরচ কোম্পানির। আর ওখানে তোর খরচ বলতে প্রায় কিছুই থাকবে না, শুধু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া। আর আমাকে ওই বন্ধু যা বলেছে, মাসে মাসে তোর স্যালারি যা হবে আমাদের ভারতীয় মুদ্রায় প্রায় 2 লাখ করে। টাকার অঙ্ক শুনে চন্দ্রিমা না করতে পারেনি। বাবা মা কাছে নাই থাক, ওনাদের একটা ভালো জীবন তো দিতে পারবে। আর ওখানে যদি টানা 2 থেকে 3 বছর টিকে থাকা যায়, তাহলে তো ফিরে আসার পরে আরো অন্য কিছু করতে পারবে। 3 বছরে ব্যাংক অ্যাকাউন্টে আসবে 72 লক্ষ টাকা। মা বাবাকে খুব ভালোভাবে রাখার জন্য যদি 3 বছরে 50 লাখও খরচ হয়, তবুও হাতে থাকবে আরো অনেকটাই। সেটা দিয়ে নতুন করে সব শুরু করা যাবে রক্তিমের সাথে। চন্দ্রিমা দ্বিতীয়বার না ভেবে হ্যাঁ বলে দিল প্রফেসরকে। কতজনই তো এইভাবে ইউনাইটেড নেশনস বা রেড ক্রস বা অক্সফার্মের মতো কোম্পানিতে কাজ করছে সারা বিশ্ব জুড়ে। তাদের কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে ওরই বা কেন হবে? ঝটাফট ইন্টারভিউ দিয়ে দুরু দুরু বুকে অপেক্ষা করতে লাগলো চন্দ্রিমা প্রায় মাস 6। তবে অপেক্ষার ফল ভালোই মিলল ওর। একদিন সকালে ওরাই ফোন করলো ওকে। ফোনে চন্দ্রিমাকে জানানো হলো চাকরিটা ওর হয়ে গেছে। চন্দ্রিমা উৎফুল্ল মনে রক্তিমকে জানালো সবটা। মা বাবাকেও বোঝালো। বাবার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের ব্যবস্থা করলো চন্দ্রিমা। তার পরের সপ্তাহে পুরনো সব মায়া কাটিয়ে প্লেনে চেপে বসলো চন্দ্রিমা। ওর জল জল করতে থাকা চোখ তখন সামনের দিকে। এখানে আসার পর চন্দ্রিমার কেটে গেল বেশ কয়েকটা মাস। প্রথমে কিছুই ভালো লাগতো না ওর এখানে। স্থানীয় লোকজনের অন্যরকম ভাষা, ওদের ঘন কালো গায়ের রঙের মধ্যে চোখ দুটো যেন জ্বলতো ভাঁটার মতো। তবে দিনরাত খুব খাটতে পারত ওরা, কিন্তু তেমনি রেগে গেলে ভীষণভাবে মারামারি শুরু করে দিত। তখন ক্যাম্পাসের ভেতর থেকে গার্ডদের আসতে হতো ওদের শান্ত করতে। কারখানার মালিকের নাম ছিল জিতু ভাই। জিতু ভাই অনেক বছর আগে ভাগ্যচক্রে চলে আসেন এই সুদূর পরিবেশে। এখানেই বিয়ে করে সংসার পেতে বসেন তিনি। কিন্তু কাজের জন্য উনি সুদূর গুজরাট থেকে আনিয়েছেন প্রায় 30 জনকে। চন্দ্রিমার কলেজ প্রফেসর ওনার বেস্ট ফ্রেন্ড ছিলেন। সেই সূত্রে কয়েক মাসের মধ্যেই জিতু ভাইয়ের কারখানার অ্যাডমিন ম্যানেজার হয়ে উঠল চন্দ্রিমা। এই ক্যাম্পাসের চারিদিক ঘন জঙ্গল। এই জঙ্গল এতটাই ঘন যে দিনের বেলাতেও একা একা যেতে ভয় লাগে সেখানে। যদিও ফ্যাক্টরির মানুষদের একা একা জঙ্গলে যেতে বারণ করা হয়েছে, কারণ বিভিন্ন ছোটখাটো উগ্রপন্থীদের বাসস্থান ওই জঙ্গলে। তবুও কাজের চাপ যখন একদম ভালো লাগতো না, মাঝে মাঝে খুব ভোরে বেরিয়ে পড়তো চন্দ্রিমা ওই জঙ্গলের দিকে। আর সেটাই হলো ওর কাল।
তখন যদি ও জানতো, বুঝতো, সবার কথা একটু শুনতো, তাহলে হয়তো আজ এই দিন ওকে দেখতে হতো না। অন্যদিনের মতো আজও ভোরবেলায় ঘুম ভাঙল চন্দ্রিমার। ঘুম থেকে উঠে জানলা দিয়ে বাইরে তাকিয়েও দেখে আজ ভোরটা যেন অন্য দিনের থেকে একটু বেশি অন্ধকার। প্রতিদিন ভোর প্রায় 4টের দিকে উঠে পড়ে চন্দ্রিমা। তারপর জঙ্গলে গিয়ে সতেজ সবুজ হাওয়াতে দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগে ওর। তবে গেট থেকে খুব বেশি দূরেও যেত না। কিন্তু সেদিন যে কি হয়েছিল ওর, আজও তা এক গভীর রহস্য। হাঁটতে হাঁটতে একটু বেশি দূরে চলে গিয়েছিল। চারিদিকে ঘন অন্ধকার, জঙ্গলের গাছ ঢাকা ছিল ঘন কুয়াশাতে। হাওয়া হচ্ছিল শনশন করে। স্থানীয় লোকেরা বলতো এই হাওয়া আসলে শয়তানের হাওয়া। তবে চন্দ্রিমা সবটা হেসে উড়িয়ে দিত। ও ভাবতো এত কুসংস্কার এই লোকগুলোর মধ্যে আসে কোথা থেকে। তবে চন্দ্রিমা এর পিছনের কারণটাও জানত। ওদের বেশিরভাগই এখানকার উপজাতি শ্রেণীর লোকজন। বাইরের জগতের সাথে খুব একটা পরিচিত নয় ওরা। তাই প্রকৃতিকে ভীষণ ভয় পেত ওরা সবাই। প্রকৃতির সবকিছু দুর্যোগ থেকে রক্ষা পেতে ওরা উপাসনা করত। কখনো গাছের, কখনো জলের, কখনো আগুনের, আবার কখনো কোনো জন্তু জানোয়ারের। জঙ্গলের ভিতরের পথ দিয়ে হাঁটতে হাঁটতে একটা ডোবার কাছে এসে দাঁড়ায় চন্দ্রিমা। এখানে পরিবেশটা ভীষণ মিষ্টি। একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সাথে একটা সুন্দর সুগন্ধ। চন্দ্রিমা চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে। তবে হঠাৎ এক তীব্র চিৎকারে চমকে উঠল। কোথাও থেকে কোনো এক বাচ্চা মেয়ের চেঁচানোর শব্দ আসছে ভেসে। চন্দ্রিমা সব নিষেধাজ্ঞা ভুলে সঙ্গে সঙ্গে সেই শব্দের পিছু নিল। চন্দ্রিমা বুঝল ও যত এগোচ্ছে শব্দের তীব্রতা যেন আরো বাড়ছে। আবছা অন্ধকার আর কুয়াশার চাদরে মোড়া জঙ্গলের ভেতরে ভালো করে কিছু চোখেও পড়ছিল না সেদিন। তবে একটু পরেই হঠাৎ পায়ের তলায় চন্দ্রিমা অনুভব করলো ঠান্ডা কিছু একটা জল জাতীয়। ভীষণ চমকে নিচে বসে পড়ল। হাতে তুলে নিল সেই চ্যাটচ্যাটে তরল। চোখের সামনে তুলে এনে বোঝার চেষ্টা করলো কি এটা। তবে তীব্র অন্ধকারের জন্য কিছুই বুঝতে পারল না। কিন্তু চন্দ্রিমা বুঝল সামনে একটা বড় ঝোপের অন্য দিক থেকে কিছু একটা নড়ার শব্দ আসছে। চন্দ্রিমা খুব ধীরে ধীরে ঝোপের ভেতরে ঢুকল। আর সেখানে ঢুকতেই ওর বুক কেঁপে উঠল ভীষণ ভয়ে। চন্দ্রিমার মনের একটা অংশ ওকে বলছে, পালিয়ে যা চন্দ্রিমা, পালিয়ে যা এই জায়গা ছেড়ে। আবার অন্য একটা অংশ বলছে, গিয়ে দেখ কি হচ্ছে সামনে, তোকে এটা দেখতেই হবে, তোকে দেখতেই হবে। ঘন ঝোপ ঠেলে খুব ধীরে ধীরে সন্তর্পণে এগিয়ে চলল চন্দ্রিমা। ঝোপের একদম শেষ প্রান্তে এসে হাত দিয়ে শুকনো ডালপালা সরিয়ে তাকালো সামনের দিকে। সামনে অনেকটা খোলা প্রান্তর, ঠিক যেন ছোট একটা গোল মাঠ। তার ঠিক মাঝে একটা সরু জলের ধারা, আকাশে বাঁকা এক ফালি চাঁদ। মিটমিট করতে থাকা তারাগুলো প্রাণপণে দপদপ করছে, আর কিছু পরেই একটা ভয়ঙ্কর মৃত্যুর সম্ভাবনায়।
অন্যদিকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে উঠছে। এই আবছা আলো আধারিতে চন্দ্রিমা দেখল সামনে 4 জন পুরুষ মাটির মধ্যে হাঁটু গেড়ে বসে যেন কোনো এক উপাসনা করছে চাঁদের দিকে তাকিয়ে। ওদের সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত দর্শন লোক, যার উচ্চতা সাধারণের থেকেও অনেক বেশি। তার পরনে আছে একটা বড় ওভারকোটের মতো কিছু একটা। সে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে পাশে কোনো একদিকে। লোকটার দৃষ্টি অনুসরণ করে চন্দ্রিমা তাকায় পাশের দিকে। তারপর ভীষণ জোরে কেঁপে ওঠে ওর বুক। মুখ দিয়ে একটা আওয়াজ বেরিয়ে আসে আতঙ্কে। কোনো রকমে মুখে হাত দিয়ে মাথা নিচু করে পিছিয়ে আসে ঝোপের ভেতরে। চন্দ্রিমার বুক প্রচন্ড জোরে ধকধক করছে। বুকের ধুকপুকানিতে নিজেই ভয় কেঁপে উঠছিল বারবার। আবার কোনো রকমে ধীরে ধীরে মাথা বের করে আনে চন্দ্রিমা। নিজের অবস্থান কিছুটা পরিবর্তন করে ভালোভাবে দেখার জন্য। চন্দ্রিমা দেখতে পায় 3টি অল্প বয়সের মেয়ে, 4 কি 5 হবে তাদের বয়স। শুয়ে আছে একটা মাটির বেদির ওপরে। দুজনের কোমরের কাছ থেকে ভেসে যাচ্ছে রক্ত, মুখ দিয়ে বেরোচ্ছে গোঙানি। কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে ওদের গলা দিয়ে আর স্বর বেরোচ্ছে না কোনো রকম। তৃতীয় মেয়েটির উরুর কাছে মাথা নিচু করে বসে আছে এক বৃদ্ধা। মেয়েটির 2 উরু দুদিকে প্রসারিত করে কিছু একটা করছে ওই বৃদ্ধা, আর মেয়েটি পাগলের মতো চেঁচাচ্ছে। হঠাৎ বৃদ্ধার হাত ওপরে উঠে আসে। 2 আঙুলের ফাঁকে একটা মোটা সূঁচ দেখে আতঙ্কে গা হাত পা ঠান্ডা হয়ে আসে চন্দ্রিমার। এখানে আসার পর থেকে মাঝে মাঝে ও শুনেছে শূন্যত নামে একটি প্রথার কথা। তবে আজ ওর চোখের সামনে সেটাই হচ্ছিল। প্রাচীন কাল থেকে আফ্রিকার এই প্রান্তে অনেক উপজাতিদের মধ্যে মেয়েদেরকে ছোট থেকেই এই বর্বর পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। একটা মেয়ের স্ত্রী অঙ্গ থেকে স্পর্শকাতর জায়গা কেটে বাদ দিয়ে দেওয়া হয় বা সেলাই করে জুড়ে দেওয়া হয়, যাতে মেয়েরা শুদ্ধ থাকে বিয়ের আগে পর্যন্ত। এটা করে সেই উপজাতির লোকজন। এইভাবে মেয়েদের পবিত্র করা হয়। আর আজকের সেই ব্যাপারটা চন্দ্রিমা নিজের চোখের সামনে হতে দেখে। নিজেকে আর স্থির রাখতে পারেনি চন্দ্রিমা। এক তীব্র হুঙ্কার ছেড়ে বাইরে বেরিয়ে এসে ছুটতে থাকে ও মেয়েটির দিকে। দাঁড়াও, দাঁড়াও বলছি, এসব চলবে না, দাঁড়াও, ওখানেই দাঁড়াও। যে করেই হোক বাঁচাতে হবে মেয়েটিকে। লোক 4টি বৃদ্ধা অদ্ভুত দর্শন লোকটি চুপ করে যায় ঘটনার আকস্মিকতায়। সেই সুযোগে চন্দ্রিমা তাড়াতাড়ি মেয়েটিকে কোলে তুলে নিয়ে পেছনের দিকে ফিরে দৌড়তে থাকে কারখানার ক্যাম্পাসের দিকে। তাড়াতাড়ি ভেতরে ঢুকে চিৎকার করে জড়ো করে সবাইকে। সবাই বাইরে এসো, বাইরে এসো তোমরা, এই মেয়েটাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, এক্ষুনি সবাই বাইরে এসো। ক্যাম্পাসের ভেতরে ডক্টর তাড়াতাড়ি বাচ্চা মেয়েটিকে নিয়ে ছুটে যায় ভেতরের ছোট হাসপাতালে। জিতু ভাই সব শুনে বেশ কিছুক্ষণ চুপ করে বলে ওঠে, আহা, এই কাজটা কিন্তু ঠিক করলে না চন্দ্রিমা। কি জানি এরপর কি হবে। তারপর তিনি ধীরে ধীরে চলে গেলেন কোয়ার্টারের দিকে। স্থানীয় কয়েকজন গার্ড চন্দ্রিমার সব কথা শুনে জিজ্ঞেস করে, আচ্ছা, এই অদ্ভুত দর্শন লোকটা কে ছিল? মানে কেমন দেখতে ছিল ওকে? চন্দ্রিমার মুখে বর্ণনা শুনে ওদের মধ্যে থেকে আরো একজন ভয়ে পিছিয়ে যায়। তার মুখে ভয়ের রেশ
আর ঠোঁটে সে বলতে থাকে, ম্যাডাম, ভুল করলেন, আপনি বড় বাবার পুজো বিগড়ে দিলেন। সাবধানে থাকবেন ম্যাডাম, সাবধানে থাকবেন। আর আর হ্যাঁ, রাতে জানলা দরজা ভালো করে বন্ধ করে ঘুমোবেন। চন্দ্রিমা চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কেন কেন হ্যাঁ সবাই বলো আমায় কেন? তবে কেউ কোনো কথার উত্তর দিল না ওকে। সবাই ভীষণ ভয়ে পিছিয়ে গেল। পরের কয়েকটা দিন কেটে গেল নির্বিঘ্নে। সেই ঘটনার 4 দিন পরে এক জরুরি কাজে জিতু ভাইদের সাথে চন্দ্রিমাকে যেতে হয়েছিল কাছের একটা শহরে। কিছু সাপ্লায়ারের সাথে কথা বলে ওদের ক্যাম্পাসে ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছিল। ওদের সাথে আরও একটা গাড়ি ছিল। প্রথম গাড়িতে ওরা দুজন ছাড়াও আরও দুজন সশস্ত্র গার্ড বসে আছে। পেছনের গাড়িতেও আছে 4 জন গার্ড। তখন অন্ধকার ঘনিয়ে এসেছে। শান্ত জঙ্গলের মাঝে থেকে তীব্র কর্কশ স্বরে ছুটে চলেছে ওদের গাড়িটা। তবে ঠিক এমন সময় হঠাৎ করে ওদের গাড়ির সামনে থেকে কিছু একটা উড়ে আসে। বেশ বড়সড় কিছু একটা। কোনো কিছু বোঝার আগেই পেছনের গাড়িটা সশব্দে গিয়ে ধাক্কা মারে একটা গাছের মধ্যে। চন্দ্রিমারা যে গাড়িতে বসে আছে সেই গাড়ির ড্রাইভারও এক ঝটকায় গাড়ি থামায়। সাথে সাথে দুজন গার্ড নেমে দেখতে যায় পেছনের গাড়িটাকে। চন্দ্রিমা জিতু ভাই একসাথে বসে আছে গাড়ির ভেতর। চন্দ্রিমা দেখল জিতু ভাই শ্রীকৃষ্ণের একটা ছোট মূর্তি বার করে হাতের মুঠোয় ধরে বিড়বিড় করে কিছু একটা বলছেন। চন্দ্রিমা ওনাকে গাড়ির ভিতর রেখে বাইরে বেরিয়ে আসার জন্য পা বাড়ায়। তবে ওর নামার আগেই খপ করে ওর হাত ধরে নেয় জিতু ভাই। তারপর বলেন, দাঁড়াও চন্দ্রিমা, দাঁড়াও দাঁড়াও চন্দ্রিমা, চন্দ্রিমা বাইরে যাওয়াটা এখন সেফ নয়। গার্ডদের আসতে দাও, আগে গার্ডদের আসতে দাও। আর আমাদের ড্রাইভারটাই বা কোথায়? কেন যে এখানে দাঁড়ালো? এরকম অবস্থায় কতবার বলেছি গাড়ি না থামিয়ে বেরিয়ে যেতে। চন্দ্রিমা ওনাকে সান্ত্বনা দিয়ে বলল, আরে কিছু হবে না জিতু ভাই, আমাকে একটু দেখতে দিন বাইরেটা, কি হচ্ছে দেখতে হবে আমাকে। তবে গাড়ি থেকে নামতেই পেট্রোলের গন্ধে গা গুলে উঠল চন্দ্রিমার। ওদের পেছনের গাড়িটা গাছের গায়ে ধাক্কা খাওয়ার পরে উল্টে গেছে। তার ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসছে পেট্রোল। ওর সামনেই গার্ড দুজন ঘোরাফেরা করছে, তাদের হাতের রাইফেল সামনের দিকে তাক করে। তবে চন্দ্রিমা বুঝতে পারল ওরাও কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছে। এদিকে ওদিকে তাকাচ্ছে ওরা বারবার। এই জায়গার আশেপাশে বেশ ফাঁকা ফাঁকা জায়গা। মাঝখান দিয়ে একটা রাস্তা রয়েছে। রাস্তার বেশিরভাগ অংশই ভাঙা, তার মধ্যে দিয়েই চলে গাড়ি। কোনো স্ট্রিট লাইট নেই এখানে। গাড়ির হেডলাইটটাই ভরসা। সামনের গাছটা বিশাল বড়, তার থেকে বেরিয়ে এসেছে অনেক ডালপাতা। দেখতে কিরকম অদ্ভুত উল্টো ব্যাঙের ছাতার মতো। আর সেই হেডলাইটের আলোতে মনে হচ্ছিল সেই ছড়িয়ে থাকা ডালপালাগুলো যেন শিরা উপশিরার মতো করে ঘিরে ধরে রেখেছে গাছটাকে। চন্দ্রিমা যখন এক দৃষ্টিতে গাছ দেখতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তেই সামনে থেকে চেঁচিয়ে ওঠে একজন গার্ড। চন্দ্রিমা সেপারে তাকাতেই দেখল একটা গার্ড হঠাৎ করে উঠে গেল গাছের ওপরে। যেন কোনো এক অমানসিক শক্তিতে কেউ টেনে তুলল ওকে ওপরের দিকে। কয়েক সেকেন্ড পরে কিছু একটা ছিটকে এসে পড়ে চন্দ্রিমার পায়ের কাছে। তাড়াতাড়ি পিছিয়ে যায় চন্দ্রিমা, তারপর তাকায় মাটির দিকে। চন্দ্রিমা ভয়ার্ত দৃষ্টিতে পায়ের কাছে তাকিয়ে থাকে। সেখানে গড়াগড়ি খাচ্ছে সেই গার্ডের কাটা মাথা। তার বিস্ফারিত চোখ দুটো তাকিয়ে আছে চন্দ্রিমার মুখের দিকে।
চন্দ্রিমা ভীষণ এক আর্তনাদ করে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো ড্রাইভারের সিটে। তারপর গাড়ি স্টার্ট করে ও এগোতে যাবে, ঠিক সেই মুহূর্তেই গাড়ির পেছনের সিট থেকে সাঁড়াশির মতো হাত এগিয়ে এলো চন্দ্রিমার গলার ওপর, টেনে ধরে ওকে পেছন থেকে। দম বন্ধ হয়ে আসলো চন্দ্রিমার, চোখ বন্ধ হয়ে আসে ওর। তারপর সব অন্ধকার। কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিল চন্দ্রিমার মনে নেই। জ্ঞান ফিরে আসার পরে ও দেখে একটা বড় বাঁশের খুঁটির সাথে ও বাঁধা অবস্থায় পড়ে আছে। সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেদিন রাতে সেই 4টে লোক সামনে জ্বলতে থাকা আগুনের শিখার চারিদিকে গোল করে নেচে বেড়াচ্ছে। আরো কয়েকটা বাঁশের খুঁটি সামনে বাঁধা আছে, প্রত্যেকটাতেই এক একজনের মৃতদেহ। চন্দ্রিমা দেখল সেই মৃতদেহের ভিতর আছে ওদের গাড়ির ড্রাইভার, গার্ড আর জিতু ভাইয়ের। সবার শরীর থেকে সব জামা কাপড় খুলে নেওয়া হয়েছে। ওদের কারোর শরীরে মুন্ডু নেই। ওদের মাথাগুলো সাজিয়ে রাখা হয়েছে আগুনের সামনে। মৃতদেহগুলোর পেট থেকে গলা পর্যন্ত গভীর করে কাটা একটা দাগ। সেখান থেকে বেরিয়ে আসছে তাজা রক্ত। গা গুলিয়ে ওঠে চন্দ্রিমার, বমি উঠে আসে ওর। চোখ ঘোরায় অন্যদিকে। আগুনের উল্টো দিকে একটা বসার জায়গা, সেখানে বসে আছে আরো একটি লোক। লোকটি তাকিয়ে আছে চন্দ্রিমার দিকে। ওর চোখের মধ্যে কি আছে চন্দ্রিমা বুঝল, তবে সম্মোহিতের মতো অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। একটু পরে লোকটি উঠে আসে, ধীরে ধীরে এসে দাঁড়ায় চন্দ্রিমার সামনে। তারপর বলে, সেদিন সেই ভোর রাতে আমি সাধনা করছিলাম। ওই 3টি মেয়েকে আমি আমার মতো তৈরি করছিলাম, আমার মতো সর্বশক্তিশালী এবং অমর। ওদের রক্ত দিয়ে স্নান করে, ওদেরকে আমার রক্ত পান করিয়ে শুধুমাত্র তোমার জন্য সবকিছু নষ্ট হয়ে গিয়েছে। আমি তো তোমাকে ছাড়ব না, তোমাকে আজ আমি আমার সাথী করে তুলব। এই এত বড় পৃথিবীতে 500 বছর ধরে একা একা থাকতে থাকতে আমি হয়ে উঠেছি। আজ তুমি আমার, তুমি আমার হবে। তবে চন্দ্রিমার কাছে সেই ব্যক্তির কথাগুলো ভয়ের চেয়েও বেশি হাস্যকর বলে লাগলো। চন্দ্রিমা একটা তীব্র হাসি দিয়ে উঠল। তারপর বলল, কি 500 বছর? পাগল নাকি? মাথা ঠিক আছে? তবে লোকটি আর কোনো কথা না বলে চন্দ্রিমাকে জোর করে ধরে ওর ঠোঁটের উপরে নিজের ঠোঁট চেপে ধরল। এক অভিশপ্ত সঙ্গমের জ্বালায়, এক তৃষ্ণায় চন্দ্রিমার সারা শরীর স্পর্শ করতে থাকলো। একটু পরে চন্দ্রিমাকে ছেড়ে হাসতে হাসতে আগুনের সামনে গিয়ে এসে তুলে ধরল জিতু ভাইয়ের মাথা। সেটা শেষ প্রান্তে মুখ দিয়ে সে পান করতে লাগলো রক্ত। তারপর বাকি 4টে মাথা তুলে দেয় সে 4 জন লোকের হাতে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে চন্দ্রিমা ফের জ্ঞান হারায়। বেশ কিছু সময় পরে
চন্দ্রিমার চোখ খোলে। ও ধরফর করে উঠে বসে বিছানার ওপর। ওর মনে হলো সব যেন দুঃস্বপ্ন। আজ পূর্ণিমা, তবে আজকের এই পূর্ণিমা যেন অন্য সব পূর্ণিমার থেকে আলাদা। আজকের চাঁদটা পৃথিবীর ভীষণ কাছে, গত 1000 বছরের মধ্যে সব থেকে কাছে। চন্দ্রিমার বিছানায় উঠে বসার পরেই দরজা খুলে ভেতরে প্রবেশ করে সেই লোকটি। সে মুখে এক তীব্র হাসি নিয়ে চন্দ্রিমার পাশে এসে বসে। তারপর ওর পিঠের ওপর হাত রেখে চন্দ্রিমাকে কাছে টেনে নেয়। ওর হাত ধরে ওকে উঠিয়ে নিয়ে আসে জানলার ধারে। এক স্বপ্নের মতো ভেসে যেতে থাকে চন্দ্রিমা। তবে ও কিছুই বুঝতে পারছিল না ওর সাথে কি চলছে। এক অসম্ভব মায়াবী সম্মোহিনী কোনো শক্তি আছে সেই লোকটির মধ্যে। সেই শক্তির কবলে পড়ে ভেতর থেকে চেঁচাতে চাইছে চন্দ্রিমা, চাইছে ওর থেকে দূরে সরে যেতে, কিন্তু পারছে না, কিছুতেই ও পারছে না। উল্টে ওর মধ্যে অন্য এক ভাবনা এসে হাজির হয়েছে। চন্দ্রিমা চাইছে ভেসে যেতে, সুখে, আদরে, প্রেমে। লোকটির চোখ দুটো চাঁদের আলোতে জ্বলতে থাকে। চন্দ্রিমার দিকে তাকিয়ে সে হাসে, তারপর জিজ্ঞেস করে, তাহলে চন্দ্রিমা মাথা নামিয়ে বলল, আমাকে 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 নাও তুমি। আজ থেকে আমি তোমার, শুধু শুধু তোমার। চন্দ্রিমাকে জড়িয়ে ধরে লোকটি। ওর ঠোঁটের ওপরে ঠোঁট রাখে। তারপর ধীরে ধীরে ওর লম্বা সরু সরু হাত দিয়ে চন্দ্রিমার শরীর থেকে সব সুতো খুলে ফেলে দেয়। চন্দ্রিমাকে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে আসে লোকটি। অদ্ভুত তৃষ্ণা তার শরীরে। চন্দ্রিমাকে আদর করতে করতে সে উঠে পড়ে ওর শরীরের ওপর। আবেশে যখন চোখ বন্ধ হয়ে আসে চন্দ্রিমার, হঠাৎ করে এক তীব্র জ্বালা দংশনের চোখ খুলেও চন্দ্রিমা অনুভব করে ওর কাঁধের ওপরে চামড়া ভেদ করে সেই লোকটির সরু দাঁত চলে গেছে চন্দ্রিমার শরীরের ভিতরে, শিরার মধ্যে। সেখান দিয়েও পান করছে চন্দ্রিমার গাঢ় রক্ত। জোরে ধাক্কা দিয়ে সরাতে যায় চন্দ্রিমা ওকে, কিন্তু পারে না। চন্দ্রিমার ভেতর প্রবেশ করে লোকটি। একইভাবে ওর রক্ত পান করতে থাকে। প্রায় মিনিট 10 পর চন্দ্রিমার ঘাড় ছেড়ে দিয়ে নিজের রক্তাক্ত ঠোঁট দুটো ওর ঠোঁটের ওপরে চেপে ধরে। মুখের দুপাশ থেকে বেরিয়ে থাকা হিংস্র সাপদের মতো 2 দাঁত থেকে চন্দ্রিমা নিজের রক্ত পান করতে থাকে। হঠাৎ করে প্রচন্ড তেষ্টা পায় চন্দ্রিমার। ও পারে না নিজেকে সামলাতে। চন্দ্রিমাও চেপে ধরে লোকটিকে। তবে লোকটি এবার চন্দ্রিমাকে ছেড়ে দিয়ে হালকা হেসে উঠে বসে পড়ে। চন্দ্রিমাকে ওর থেকে দূরে সরিয়ে দেয়। তারপর ওর নিজের লম্বা আঙুলের ওপরে থাকা লম্বা নখ দিয়ে নিজের হাতের ওপরের একটা অংশ কেটে ফেলে। সেখান থেকে বার করে আনে রক্ত, ঘন কালচে লাল রঙের রক্ত। রক্তের সেই গন্ধে মাতোয়ারা হয়ে ওঠে চন্দ্রিমা। ওর হাতটা টেনে ধরে চন্দ্রিমা, তারপর মুখের মধ্যে নিয়ে উন্মাদের মতো পান করতে শুরু করে রক্ত। তবে এবার চন্দ্রিমাকে দূরে সরিয়ে দেয় লোকটি নিজের থেকে। তারপর চেঁচিয়ে বলে ওঠে, এটাই তোমার শাস্তি, তোমার নতুন জীবন।
আজ থেকে তুমিও আমার মতোই একটা ভ্যাম্পায়ার। তোমার না থাকবে মৃত্যু, না থাকবে কোনো ভয়, শুধু সূর্যের আলো, দিনের আলো থেকে সাবধান। প্রতিদিন রাতে তুমি জেগে উঠবে রক্তের গন্ধে। চন্দ্রিমার মাথা ঘুরতে শুরু করে প্রচন্ড। কেমন একটা গা গুলিয়ে উঠছিল ওর বারবার। কোন রকমে ও শুধু জিজ্ঞেস করলো, তোমার তোমার আসল নাম কি? তারপর লোকটা জানলা খুলে লাফ দিয়ে বেরিয়ে যায়। অজ্ঞান হয়ে পড়ে যায় চন্দ্রিমা বিছানার উপর। সেদিনের পর চন্দ্রিমা তাকে অনেক খুঁজেছে, তবে তাকে আর খুঁজে পায়নি। দিনের আলোতে বেরোবার চেষ্টা করেছে ও অনেক, কিন্তু একটুতেই ওর শরীর পুড়তে শুরু করে। সেই থেকে রাত হয়ে ওঠে চন্দ্রিমার বন্ধু। রাতের ঘন অন্ধকার হয়ে ওঠে ওর সব থেকে বিশ্বস্ত এক বন্ধু, সব থেকে কাছের এক বন্ধু। সেদিন রাতে কি যে হয়েছিল তারপর চন্দ্রিমার কিছু আর মনে নেই। পরের দিন সকালে চন্দ্রিমাকে পাওয়া গিয়েছিল ক্যাম্পাসের গেটের বাইরে। সকালে গার্ডরাই চন্দ্রিমাকে সবার প্রথমে দেখতে পায়। ওর সারা শরীর ভেসে যাচ্ছিল রক্তে। মাথায় কপালে ছিল গভীর আঘাতের চিহ্ন। জামা কাপড়ও ছেঁড়া ছিল অনেক জায়গাতে। চন্দ্রিমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 সপ্তাহ লাগে চন্দ্রিমা সুস্থ হতে, তবে কেউ আর ভয়েতে চন্দ্রিমার কাছে যেত না। দূর থেকেই ওরা কথা বলতো ওর সাথে। চন্দ্রিমার ঘাড়ের নিচে মোটা সবুজ হয়ে থাকা শিরার ঠিক ওপরে পাওয়া যায় 2 দাঁতের চিহ্ন। ডাক্তার বলে কোনো পোকা বা কিছু ওখানে দংশন করেছে। প্রথমে ওরা ভেবেছিল কোনো বিষাক্ত সাপ হয়তো, কিন্তু চন্দ্রিমার রক্তে কোনো বিষ খুঁজে ওরা পায়নি। দিনের বেলাতে বেরোলে চন্দ্রিমার প্রচন্ড মাথা ধরে যায়। সারা গা হাতে কিরকম পোড়া পোড়া ছোপ দেখা দেয়। চন্দ্রিমাকে বোরখার মতো একটা পোশাক পরতে দেওয়া হয়েছিল। সেটা পরেই দিনের বেলাতে চন্দ্রিমার সারা শরীর ঢেকে রাখত। প্রতিদিন গভীর রাতে আশ্চর্য রকমের এক দপদপানি শুরু হতো চন্দ্রিমার ঘাড়ের নিচে। মনে হতো ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। আর চন্দ্রিমা তখন খুব ইচ্ছে করত রক্ত পান করতে। অনেক কষ্টে জোর করে নিজেকে আটকে রাখত। তবে শেষের সেই রাতে চন্দ্রিমা আর পারল না নিজেকে আটকে রাখতে। সেদিনটার কথা মনে পড়লে আজও ভীষণ কষ্ট হয় ওর বারবার মনে হয় অন্য কেউ হতে পারত, অন্য কেউ আসতে পারত ওর সামনে। কিন্তু হাসপাতাল থেকে নিজের কোয়ার্টারে ফিরে এসেছে চন্দ্রিমা প্রায় সপ্তাহখানেক। এখন সারাদিন ওর কিছুতে মন লাগে না। ওর আশেপাশে কোনো মানুষ আসলে তার রক্তের গন্ধে ও নিজেকে সামলাতে পারে না। সারাদিন ও নিজেকে ঘরে বন্ধ রাখে। তবে প্রত্যেক রাতে সেই তৃষ্ণা, গলার কাছে প্রচন্ড জ্বালা। চন্দ্রিমার ঢোক গিলতে গেলে বোঝে ওর গলা শুকিয়ে গেছে। অনেক জল খেলেও শান্তি পায় না। ভয়ানক তেষ্টা। চন্দ্রিমার ঘুম আসে না। সারা রাত জানলা খুলে দাঁড়িয়ে থাকে ও। কি করলে এই তৃষ্ণার নিবারণ হবে? কি করলে ও মুক্তি পাবে? অন্যদিনের মতো আজও জানলা খুলে দাঁড়িয়ে রয়েছে চন্দ্রিমা। বাইরের ঠান্ডা হাওয়ায় নিজেকে শান্ত করার চেষ্টা করছে ও,
কিন্তু ঠিক এমন সময় হঠাৎ চন্দ্রিমা বুঝল ওর কোয়ার্টারের পেছনে কিছুটা দূরে একটা ঝোপের মধ্যে কিছু একটা নড়ে উঠল। ওর মনে হলো এক ভীষণ রক্তের গন্ধ যেন ওকে মাতিয়ে তুলেছে। রাতের তীব্র অন্ধকার যেন ওর কাছে দিনের আলোর মতো স্পষ্ট। দূর দূরান্ত অব্দি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছে চন্দ্রিমা। তবে এমনটা হওয়ার কারণ কি? চন্দ্রিমা মনে মনে ভাবতে থাকলো, মানুষ রাতের অন্ধকারে কিছু দেখতে পায় না, কিন্তু আমি সব দেখতে পাচ্ছি দিনের আলোর মতোই পরিষ্কার। চন্দ্রিমা দেখলো ঝোপের মধ্যে থেকে সেই বাচ্চা মেয়েটি বেরিয়ে আসছে। ওকে দেখে চন্দ্রিমা নিজেকে ঠিক রাখতে পারল না। ওর নাম ধরে চন্দ্রিমা ডাকলো ধীরে ধীরে, মন্থেই, মন্থেই, মন্থেই। ও চন্দ্রিমার দিকে তাকালো। চন্দ্রিমা তাড়াতাড়ি দরজা খুলে কোয়ার্টারের বারান্দায় এসে লাফ দিল নিচের দিকে। তবে ও দেখলো প্রায় 30 ফুট ওপর থেকে লাফ দিয়েও ওর কিছুই হলো না, বরং ও একটা পাখির মতো করে ভেসে নেমে এলো মেয়েটার ওপর। তারপর ওকে ধরে চন্দ্রিমা নিয়ে উড়ে গেল ঝোপের ভেতরে। চন্দ্রিমার দিকে তাকিয়ে ভীষণ ভয়ে কেঁদে ওঠে ছোট্ট মেয়েটি। কিছু একটা বলারও চেষ্টা করছিল বোধহয় সে, চেঁচিয়ে উঠতে চেয়েছিল আতঙ্কে, কিন্তু ওকে চন্দ্রিমার কোনো কথা বলতে না দিয়ে ওর নরম ঘাড়ের ওপরে বসিয়ে দিল নিজের শক্ত ধারালো 2খানি দাঁত। টাটকা তাজা গরম রক্ত চন্দ্রিমাকে উন্মাদ করে দিচ্ছিল। সে যে কি সুখ ভাষায় হয়তো বর্ণনা করা যাবে না কখনো। বাচ্চা মেয়েটি চন্দ্রিমার হাতের মধ্যে থরথর করে কেঁপে ওঠে। চন্দ্রিমা কাণ্ডজ্ঞান হারিয়ে পান করতে থাকে তার গরম রক্ত। রক্তের গন্ধে নেশা ধরে যায় ওর। কতক্ষণ এইভাবে চন্দ্রিমা রক্ত পান করেছিল সেদিন তাও জানে না। যখন মেয়েটিকে চন্দ্রিমা ছাড়ে তখন বাচ্চা মেয়েটির নিথর শরীর চন্দ্রিমার হাতে পড়ে আছে। মেয়েটির সারা শরীর ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। সেদিন প্রথমবার চন্দ্রিমা বুঝল সে আর মানুষ নেই। সেই ভয়ঙ্কর রাত থেকেই শহরে শুরু হলো এক অদৃশ্য মৃত্যুর খেলা।